বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীফ আরিফিন। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অঙ্কটা থাকে, সাবজেক্টটা থাকে। এই সাবজেক্টটার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে পড়ে আপনার হচ্ছে লেনদেন এবং হিসাব সমীকরণ। তো আজকে আমি লেনদেন অধ্যায়ের যে হিসাব সমীকরণ অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে ওই সম্পর্কে আমি আলোচনা করব। তো হিসাব সমীকরণ, কোনো ছাত্রছাত্রী যদি হিসাব সমীকরণ সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করতে চায় বা অঙ্ক বুঝতে চায় বা করতে চায়, তাকে অবশ্যই জার্নাল এন্ট্রি অথবা লেনদেন থেকে জার্নাল এন্ট্রি সুন্দরভাবে করা শিখতে হবে। তবে সে অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে খুব ভালো করতে পারবে বা ভালো ধারণা লাভ করতে পারবে। তো এর আগে হচ্ছে লেনদেনগুলোকে জাবেদাভুক্তকরণের মাধ্যমে হিসাব সমীকরণ তৈরি করা হয়। তো আমরা একটা প্রশ্ন লিখছি একটা বোর্ডে, দেখেন যে 1 জানুয়ারি 2026 বেঙ্গল ট্রাভেলসের কিছু লেনদেন আমরা লিখছি। এটা 2026 সালের ঘটে যাওয়া লেনদেনগুলো। এখানে আমরা হচ্ছে কোনো লেনদেন ঘটে যাওয়ার দিকগুলো নিয়ে আমরা একটা হিসাব সমীকরণ তৈরি করব। তবে আমি হিসাব সমীকরণ তৈরি করার জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে সিম্পল আকারে আমরা এখানে একটা ঘর তৈরি করি, এটার নাম হচ্ছে কমেন্ট। আর এদিকে আমি যে ঘরটা লিখি তার নাম হচ্ছে রিমার্কস, এটা হচ্ছে ডেট। এটা হচ্ছে বেঙ্গল ট্রাভেলস সামারি অফ ট্রানজাকশন, এটা আমরা লিখবো। লেখার পরে আমরা মাঝখান দিয়ে একটা ঘর অঙ্কন করবো, এভাবে মাঝখান দিয়ে। তো এই ঘরের সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে সমান সমান, দুই দিকে সমান সমান। জাস্ট এইদিকে একটা থাকবে, এই ঘরটার নাম থাকবে এ, অর্থাৎ টোটাল অ্যাসেটের এই ঘরগুলো দিক। আর এই ঘরটা হচ্ছে টোটাল লাইবিলিটিস, অর্থাৎ এল প্লাস ও ই। এটা এ সমান এল প্লাস ও ই। এইদিকে যত তারিখ থাকবে আর এই দিকে যত অ্যাসেট থাকবে, আর এই দিকে থাকবে হচ্ছে দায় এবং হচ্ছে সম্পদ, দায় এবং হচ্ছে মালিকানা তহবিল। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে অ্যাসেটের বিষয়টা হচ্ছে কোনো সম্পদ যদি আমরা ক্রয় করি, অর্থাৎ কোনো সম্পদ যদি ক্রয় করি, সেই সম্পদটা হচ্ছে বাকিতে ক্রয় করি অথবা নগদে ক্রয় করি, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাসেট সাইডে স্থান পাবে। আর এই সাইড হচ্ছে আমি যদি হচ্ছে কোনো দায় অর্থাৎ মালিকানা তহবিল। তো দায় বলতে বহির্দায় এবং অন্তদায়। যেটা হচ্ছে বহির্দায় সেটা হচ্ছে আপনার এল দ্বারা প্রকাশ করব। বহির্দায় বলতে এইগুলো বোঝানো হয় যে দায়গুলো আমরা কোনো সম্পদ ক্রয়, বাকিতে যদি কোনো সম্পদ ক্রয় করি অথবা কোনো লেনদেনগুলো যদি আমরা ধারে কোনো অর্থ সংগ্রহ করি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বহির্দায় সৃষ্টি হবে, সেটা হচ্ছে এল। যেমন বাকিতে যদি কোনো পণ্য ক্রয় করি, বাকিতে যদি কোনো সম্পদ ক্রয় করি, তাহলে পাওনাদার সৃষ্টি হবে। বা বাকিতে যদি কোনো ব্যাংক থেকে লেনদেন করি, ব্যাংক লোন করি, তালুগা পাওনাদার সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমাদের এল। আর ও এর কাজ হচ্ছে কোনো অন্তদায় যদি সৃষ্টি হয়, ব্যবসা শুরু করার জন্য মালিক যদি বাসা থেকে টাকা নিয়ে এসে ব্যবসা করে, সেটা হচ্ছে অন্তদায় তবে এর পরে আর একটা ফোকাস আছে, যত ব্যয় আছে পৃথিবীতে, যত ব্যয় আছে ক্ষতি বা খরচ আছে, সবগুলো ব্যয়গুলো হচ্ছে থেকে মাইনাস হবে। যেমন ভাড়া, মজুরি, তারপরে হচ্ছে বিমা,
তারপরে হচ্ছে অফিসে মানে যতগুলো খরচ আছে সবগুলো হচ্ছে আমাদের ওই থেকে মাইনাস হবে। অর্থাৎ যদি কোনো পণ্য ক্রয় করি তাও ওই থেকে মাইনাস হবে। তাহলে ওই এর সাথে যোগ হবে কারা? মালিক যদি আয় করে, আয়টা বাকিতে হোক আর নগদে হোক, আয় হলেই মূলধন থেকে মূলধনের সাথে যোগ হবে। যে রেভিনিউ নামে, সার্ভিস রেভিনিউ নামে, ইনকাম নামে এইগুলো পরিচিত, যতগুলো আয় হোক না কেন সেটা হচ্ছে ওই এর সাথে যোগ হবে। তো আমি যে অঙ্কটা তৈরি করছি দেখেন, 1 জানুয়ারি ইনভেস্ট ক্যাশ স্টার্ট এ বিজনেস, 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে 2026 সাল জানুয়ারি 1। যদি কোনো ব্যক্তি ব্যবসা শুরু করে কোনো টাকা নিয়ে, তাহলে আমাদের লেনদেন হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটালের নাম কিন্তু ওই, এটা আমরা লিখব ক্যাপিটালের নাম ওই। তো ক্যাপিটাল যদি ওই হয় তাহলে আমাদের জাবেদা হয়েছে ক্যাশের একটা ঘর হবে, তাহলে আমরা একটা ক্যাশ অ্যাকাউন্ট লিখব। আর ক্যাপিটালও একটা অ্যাকাউন্ট লিখে দিই, ক্যাপিটাল। তাহলে দেখেন 3 লক্ষ টাকা কিন্তু আমরা হচ্ছে ক্যাশে বৃদ্ধি পাবে, সময় পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা হচ্ছে ক্যাপিটালও বৃদ্ধি পাবে, জাস্ট এটাই। তাহলে ক্যাশ হচ্ছে অ্যাসেট দিকে ঘর, ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটিস ওই দিকে ঘর। 1 নম্বর এন্ট্রিটা। 2 নম্বর এন্ট্রিটা পেইড ক্যাশ অফিস রেন্ট। পেইড ক্যাশ অফিস রেন্ট মানে পেইড মানে প্রদান করা হচ্ছে, কিসের জন্য প্রদান করছে? রেন্ট। তাহলে আমাদের লেনদেন আছে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো দেখেন যে ক্যাশ এখানে এসে ক্রেডিট হয়েছে, ক্যাশ ক্রেডিট হওয়া মানে কিন্তু ক্যাশ থেকে বাদ যাওয়া। তো আমি ব্যালেন্সিং না করে অঙ্কটা করব। 2 নম্বর এন্ট্রি 10,000 টাকা আমরা ক্যাশ থেকে আমরা বাদ দিব, মানে বিয়োগ হবো। মানে এক কথা, কোনো অ্যাসেট যদি ক্রেডিট হয় তাহলে সেই সম্পদ থেকে কিন্তু বাদ যায়। আচ্ছা, রেন্ট হচ্ছে এক্সপেন্স। পৃথিবীতে আমি বলছিলাম যত খরচ আছে সব খরচগুলো আমরা মূলধন থেকে বাদ যাবে। তাহলে সমপরিমাণ হচ্ছে মূলধন থেকে আমরা বাদ দিলাম, এখান থেকে হচ্ছে রেন্ট এক্সপেন্স কমেন্টে লিখলাম জাস্ট। 2 নাম্বার পারচেস অফিস ইকুইপমেন্ট। আমরা অফিস ইকুইপমেন্ট ক্রয় করছি। তো অফিস ইকুইপমেন্ট যদি ক্রয় করি, দেখেন ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইকুইপমেন্ট কিন্তু একটা সম্পদ, তাহলে অবশ্যই আমাদের একটা সম্পদ বাড়বে। আমি এখানে একটা ঘর করে দিলাম, এটার নাম হচ্ছে ইকুইপমেন্ট। তাহলে ওই পরিমাণ ইকুইপমেন্ট বাড়বে আমাদের। তারিখ হচ্ছে এটা 25,000 টাকার আমাদের হচ্ছে ইকুইপমেন্ট বাড়বে। এবং হচ্ছে ক্যাশ, দেখেন ক্যাশ ক্রেডিট হয়েছে, মানে একটা সম্পদ বৃদ্ধি পাইছে আর একটা সম্পদ হ্রাস পাইছে, তার মানে ক্যাশ কমবে। এই যে তাহলে ইকুইপমেন্ট বৃদ্ধি পাইছে এবং ক্যাশ কমছে, এটা ছিল এই লেনদেনটা। 10 তারিখে লেনদেন ইনকার্ড মানে ঋণই, কিন্তু অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন খরচ, অন ক্রেডিট বাকিতে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপন কিন্তু আজীবন কিন্তু হচ্ছে বিজ্ঞাপনটা আজীবনই হচ্ছে এক্সপেন্স। তো এই ক্ষেত্রে আমরা আমাদের লেনদেনের ভিতরে আসছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, অর্থাৎ বাকিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তো এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিন্তু হচ্ছে ব্যয়। যত পৃথিবীতে এক্সপেন্স আছে সেটা সব মূলধন থেকে বাদ যায়। তাহলে 10,000 টাকা, এই তারিখটা আমরা লিখব, তারিখটা হচ্ছে 10 তারিখ। 10,000 টাকা আমরা মূলধন থেকে বাদ দেব, এটা লিখব অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। সমপরিমাণে একটা দায় সৃষ্টি হবে, মানে আমরা বাকিতে অ্যাডভার্টাইজ দিছি, অ্যাকাউন্ট পেয়েবল হবে 10,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল বাড়বে, জাস্ট এটা 10 তারিখে লেনদেনটা। তারপরে আমরা দেখেন 14 তারিখে একটা লেনদেন পারচেস অফিস সাপ্লাইজ ক্যাশ, মানে বাকিতে আমরা অফিস সাপ্লাইজ কিনছি। তো আমরা কোনো সাপ্লাইজ যদি কিনি তাহলে আমাদের যাবে সাপ্লাইজ ডেবিট,
ক্যাশ ক্রেডিট। তার মানে কি সাপ্লাইস একটা সম্পদ, তাহলে একটা সম্পদ আমাদের বৃদ্ধি পাচ্ছে, এটার নাম হবে দেওয়া হচ্ছে সাপ্লাইস। তো আমাদের 5,000 টাকার একটা সাপ্লাইস বৃদ্ধি পাচ্ছে, সমপরিমাণ হচ্ছে আমাদের ক্যাশ কমছে 5,000 টাকা। আর একটা বিষয়, একটা সম্পদ বৃদ্ধি পেলে আর একটা সম্পদ অটোমেটিক কমে অথবা দায় সৃষ্টি হয়। তো এটা ছিল সাপ্লাইস একটা সম্পদ, আর ক্যাশ থেকে এটা বিয়োগ হয়েছে। 18 তারিখ আনআর্নড, অর্থাৎ আর্নড মানে ইনকাম ফর সার্ভিস, সেবা দিয়ে 30,000 টাকা। তাহলে আমরা 30,000 টাকার একটা সেবা দিয়েছি। যদি সেবা দিই, সেবা দেওয়ার বিনিময়ে আমরা ক্যাশ রিসিভ 20,000 টাকা ক্যাশ রিসিভ, তাহলে আমরা 20,000 টাকা ক্যাশ রিসিভ করছি। সেবা যদি দিই তাহলে সার্ভিস রেভিনিউ আমাদের হচ্ছে ক্রেডিট 30,000 টাকা। তাহলে আমরা নগদে পেয়েছি ক্যাশ 20,000 টাকা, আর অবশিষ্ট টাকাটা আমরা পাইনি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে হচ্ছে এই যে সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু আয়, সার্ভিস রেভিনিউ হচ্ছে আয়, আর সকল প্রকার আয়গুলো হচ্ছে মূলধনের সাথে যোগ হয়। তাহলে মূলধনের সাথে আমরা 30,000 টাকা আগে আমরা যোগ করব। তো এই টাকার 20,000 টাকা আমরা নগদে পেয়েছি, তাহলে ক্যাশের সাথে যোগ হবে। বাকি টাকাটা আমরা এখনও পাওয়া যায়নি, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হবে। তাহলে আমরা এখানে একটা ঘর করে এটার নাম দেবো হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এটার নাম, এটা পাবো হচ্ছে 10,000 টাকা। এটা ছিল এই নাম্বার এন্ট্রি। 20 তারিখ উইথড্র মানে উত্তোলন, পার্সোনাল ইউজ মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন। সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তো আমরা এখানে উত্তোলন করছি হচ্ছে 6,000 টাকা, এই যে 6,000 টাকা উত্তোলন করছি আমরা। তাহলে 6,000 ড্রয়িং, সকল প্রকার উত্তোলন বা ড্রয়িংগুলো মূলধন থেকে বাদ যায়। এটা 20 তারিখে, তাহলে 6,000 টাকা মূলধন থেকে আমাদের বিয়োগ হবে, এটা লিখবো ড্রয়িং, যেটা মূলধন থেকে বাদ যাবে এবং যোগ হবে ওটা লিখে রাখবো। এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, এবং সমপরিমাণ ক্যাশ থেকেও বাদ যাবে 6,000 টাকা, মানে মালিক উত্তোলন করছে, জাস্ট এটা। 3 নাম্বার পেইড দ্য জানুয়ারি 10। তো জানুয়ারি 10 তারিখে কী ঘটনা ঘটছে দেখেন, ইনকার্ড অ্যাডভার্টাইজিং অন অ্যাকাউন্টস দ্য 10,000 টাকা, বাকিতে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম আমরা, সেই বিজ্ঞাপনের টাকা এখন অ্যাকাউন্ট পেয়েবলকে প্রদান করছি। তাহলে এটার জন্য যাবে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। তো অ্যাকাউন্ট পেয়েবল যদি ক্রেডিট হয়, তাহলে আমাদের অ্যাকাউন্ট পেয়েবল থেকে 10,000 টাকা বাদ যাবে, সমপরিমাণ ক্যাশ থেকে কিন্তু 10,000 টাকা বাদ যাবে। এটা হচ্ছে 23 তারিখের লেনদেন। তারপরে দেখেন পারচেস অ্যাডিশনাল অফিস সাপ্লাইজ, আমরা অ্যাডিশনাল অফিস সাপ্লাইজ কিনছি 1 ক্রেডিট, এখানে পরে আছে 1 ক্রেডিট মানে বাকিতে সাপ্লাইজ কিনছি। তো সাপ্লাইজ যদি বাকিতে কিনি, তাহলে আমরা যাবে হচ্ছে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তাহলে সাপ্লাইজটা কিনছে আমাদের হচ্ছে 4,000 টাকা দিয়ে, এই যে 4,000 টাকা। তাহলে আমাদের সাপ্লাইজের একটা ঘর আছে, তাহলে সাপ্লাইজ বাড়বে 4,000 টাকা, সমপরিমাণ হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল বাড়বে 4,000 টাকা, জাস্ট এটা। 31 তারিখ পেইড স্যালারি এত টাকা অ্যান্ড গ্যাস বিল এত টাকা, দুইটা বিল প্রদান করছে, স্যালারি অ্যান্ড গ্যাস বিল। স্যালারি অ্যান্ড গ্যাস বিল এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তো এটা হচ্ছে খরচ, এটা হচ্ছে খরচ, সকল প্রকার খরচগুলো হচ্ছে আমাদের থেকে বাদ যাবে, ক্যাপিটাল থেকে বাদ যাবে। 3 আর 10 13,000 টাকা একবারে আমরা ক্যাপিটাল থেকে বাদ দেব, এটা স্যালারি অ্যান্ড গ্যাস বিল এক্সপেন্স। জাস্ট ক্যাশ তো ক্রেডিট হয়েছে, ওই জন্য আমরা এটা ক্যাশ থেকেও বিয়োগ দিয়ে দেব। আচ্ছা 23 তারিখ রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার অন 18,
18 তারিখে আমরা বাকিতে 10,000 একটা সেবা দিছিলাম। 18 তারিখে এই যে 18 তারিখে 10,000 টাকা একটা সেবা দিছিলাম, ওই 10,000 টাকা এখন আমরা আদায় করছি। তাহলে এই যদি আদায় করি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট যদি আদায় করি ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে 10,000 টাকা আমরা হচ্ছে দেনাদার থেকে আদায় করছিলাম আমরা। এটা জাস্ট এটা রিসিভ ক্যাশ নিউ কাস্টমার সার্ভিস রেন্ডার্স, মানে নতুন একটা কাস্টমারকে সেবা দিয়ে আমরা টাকা সংগ্রহ করছি। সেই ক্ষেত্রে এসে আমাদের যাবে দেওয়া হচ্ছে ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো ক্যাশ যদি ডেবিট করি আমরা, তাহলে ক্যাশে টাকা বাড়বে, ক্যাশে 10,000 টাকা আমরা বৃদ্ধি পাবে, এবং হচ্ছে সেবা হচ্ছে আয় অ্যাকাউন্ট অনার ইকুইটি বৃদ্ধি পাবে, এটার নাম হবে হচ্ছে সার্ভিস রেভিনিউ। তো এখন এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা এই লেনদেনগুলো এখান থেকে যেগুলো হচ্ছে ব্র্যাকেট আছে সেগুলো বাদ যাবে, আর যেগুলো হচ্ছে আমাদের ব্র্যাকেট নাই সেগুলো যোগ হবে, যোগ হয়ে আমাদের এই টাকাগুলো আসবে। টাকাগুলো হওয়ার পরে এই দিকেও সেম একই অবস্থা, দুই দিকের এই টাকা আমাদের হচ্ছে মিলে যাবে, মিলে গেলে আমাদের এটা হচ্ছে এন্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে একটা ইকুয়েশনের চিত্র। ইকুয়েশনটা কিভাবে করা হয় এবং লেনদেনগুলো থেকে কিভাবে জার্নাল করে ইকুয়েশনে পোস্টিং দেওয়া হয়, এটা ছিল হচ্ছে তার মূল মন্ত্র। তো আশা করি বোঝা গেছে। তো ধারাবাহিকভাবে আমাদের এটা ছিল সি পার্টের প্রথম লেকচার ইকুয়েশনের উপরে। ইনশাআল্লাহ আগামীতে আরও আসবে লেকচার, তো পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।